সুপ্রিম কোর্টে গত ৩রা এপ্রিলে ২০২৫-এর যে রায় ছিল, সেই রায়ের ৪৮ নম্বর প্যারায় বলা হয়েছিল যে যারা ফিজিক্যালি ডিসেবলড এবং যারা করেছেন, নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, যে সমস্ত এরা রয়েছেন চাকরিরতরা, যাদের সম্পর্কে এসএসসি বলেছে যে এরা সম্ভবত এরা কোনো রকম কালিমা লিপ্ত নয়, সেইটা এসএসসি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে কোথাও তারা বলেনি যে না এরাই সম্পূর্ণ যোগ্য। এই কথাটা বললে কিন্তু যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, প্রায় ১৬,০০০ প্রার্থী, শিক্ষক এবং শিক্ষাকর্মী, তারা বেঁচে যেতেন। কিন্তু রাজ্য সরকার ৫,০০০ যে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, চাকরিতে ঢুকেছিল, তাদের বাঁচানোর জন্য এবং তারা যে রাজনৈতিক দলকে টাকা দিয়েছে, সেই রাজনৈতিক দলের অবস্থা, শাসক দল এই রাজ্যে, তারা মারধর খাবে পাড়ায় পাড়ায়। এই জন্যে তারা এবং ২০২৬-এর যে বিধানসভা নির্বাচন আসছে তার প্রভাব পড়বে, এই জন্যে তারা এই যোগ্য, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল, নিজেদের মেধায় চাকরি পেয়েছে, যে যোগ্যতা বা মেধা এই রাজ্যের ৯৯% মন্ত্রীর নেই বা এমএলএর নেই, তারা এদের ওপরে, মাথার ওপরে ছড়ি ঘোরাচ্ছে এবং তাদের এই দুর্নীতি চুরির জন্য তাদের এই চাকরি গেল। সুপ্রিম কোর্টের ওই যে রায় ছিল যে নির্দিষ্টভাবে এরাই পরীক্ষায় বসতে পারবে, অর্থাৎ ফিজিক্যালি ডিসেবলড এবং যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, রাজ্য সরকার সেই বিষয়টি না করে তারা সকলের জন্য চাকরির পরীক্ষার্থীর বিজ্ঞপ্তি দিল। এবং এই বিজ্ঞপ্তি চাকরিহারারা প্রথম থেকেই, যোগ্য চাকরিহারারা বলে আসছে যে এই বিজ্ঞপ্তি বেআইনি, এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে সুমন বিশ্বাস একটি কেসও করেছিলেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার যে সেখানে সুপ্রিম কোর্টের একই বেঞ্চ, সঞ্জয় কুমার বিচারপতি মাননীয়, তাদের যে বেঞ্চ, তারা সেখানে বললেন যে সুমন বিশ্বাসের উকিল নাকি মামলাটি তুলে নিতে বলেছে। আরও একটি মামলা সুমন বিশ্বাস করেছিল, সেটা হচ্ছে যে সিবিআইকে পার্টি করে ওএমআর প্রকাশ করার মামলা, যেটা বিচারকরা গত আরেকটি পরশুদিন মামলায় যে রিভিউ যে খারিজ করেছে, সেখানে তারা বলেছে, বিচারক হঠাৎ করে দেখলাম যে খুব তার ওএমআর সম্পর্কে তিনি খুব উদ্বেগ প্রকাশ করেছেন যে এসএসসি ওএমআর দেয়নি, এই জন্যই নাকি তারা যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে, তাদের প্রতি সহানুভূতি আছে। তাহলে সেই একই বিচারপতি ওই সুমন বিশ্বাসের করা মামলাটিকে কি করে বাতিল করলো? এবং সেই অর্ডারে বলেছে, বিচারপতি বলেছে যে সুমন বিশ্বাসের উকিল নাকি আবেদন করেছে মামলাটি তুলে নেওয়ার। এটা সম্পূর্ণ একটি সত্যের অপলাপ। এবং সুমন বিশ্বাস তিনি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকেও তিনি চিঠি দিয়েছেন যে তার উকিল কি করে এই কথা বলল। এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে যারা যোগ্য প্রার্থী তাদের যে পরীক্ষা দেওয়ার বিষয়টি, সেটিকে আলাদা করে করবার যে নির্দেশ সুপ্রিম কোর্টে ছিল, সেই নির্দেশ রাজ্য সরকার মানেনি। গত জুলাই মাসে, অর্থাৎ ১৪ই জুলাই, যে নবান্ন চলো কর্মসূচি নিয়েছিল চাকরিহারারা, তার আগের দিন রাজ্যের যে শিক্ষা সচিব, তিনি তাদের সাথে একটি আলোচনায় বসেছিলেন। এবং সেই আলোচনায় যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনি কেন এই ৪৮ নম্বর প্যারাগ্রাফ মেনে সকল এই খালি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এদের পরীক্ষা নিচ্ছেন না এবং ফিজিক্যালি ডিসেবলড, তখন উনি এই চাপের মুখে পড়ে উনি স্বীকার করে নেন যে উনি এটাই চেয়েছিলেন। কিন্তু তার যে উকিলরা রয়েছেন, রাজ্য সরকারের যে উকিলরা রয়েছেন সুপ্রিম কোর্টে, তারা বলেছে যে না, সবার পরীক্ষা নিতে হবে, যেটি সম্পূর্ণ বেআইনি। এবারে এই পরিস্থিতিতে যখন মামলা হয়েছে, সেখানে একদল এসএলপি করে তারা বলেছেন যে এই যে পরীক্ষা ৭ই সেপ্টেম্বর এবং ১৪ই সেপ্টেম্বর সেকেন্ড এসএলএসটি বলে নেওয়া হচ্ছে, সেখানে যারা প্রথম এসএলএসটিতে ছিল, সেখানে তাদের যে ৪৫% নম্বরে তারা পরীক্ষা দিতে পেরেছিলেন, সেটা এবারে সেই সুযোগ দেয়া হয়নি। রাজ্য সরকার বলবার চেষ্টা করেছিল, তখন মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন যে আমরা কি বলেছি নতুন কন্ডিশন যোগ করতে? আমরা তো বলে দিয়েছি যে ১০ নম্বর তাদের দিতে হবে, ওই অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দিতে হবে। কিন্তু তারা, সুপ্রিম কোর্ট যদি এটা বলতেন যে না, এদের জন্য আলাদা পরীক্ষা নিতে হবে, তাহলেও কিছুটা ৩রা এপ্রিলের রায় মান্যতা পেত। এখন সুপ্রিম কোর্টের নিজের দেওয়া রায় বিচারপতিরা তারা কি ভাবছেন আমরা জানি না, আমাদের কাছে অবাক লাগছে।
যে একসাথে পরীক্ষার বিষয়টাই এখানে হচ্ছে অবান্তর। নতুন পরীক্ষার্থীদের সঙ্গে যারা পুরনো পরীক্ষার্থী, যোগ্য যারা পরীক্ষার্থী এবং অযোগ্যরাও ঢুকে বসে আছে। অযোগ্যদেরও বাদ দেওয়ার কোনো প্রক্রিয়া এই রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকার বলেছিলেন প্ল্যান A B C D E F রেডি হয়ে রয়েছে, তাহলে কিভাবে লড়াই করলেন যে যোগ্যদের পরীক্ষা দিতে? কোনো লড়াই করেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী উনি সারাক্ষণ মিথ্যে কথা বলেন এবং উনি যে ABCDE এর কথা বলেছেন এগুলো হচ্ছে একদম উনি অ্যাব্রিভিয়েশন ব্যবহার করেছেন। যেমন ডি যেটাকে বলেছিলেন, ডি মানে হচ্ছে আসলে ডেথ। এই যে দেখলেন যে সুবল সোরেন বলে একজন শিক্ষক তিনি মারা গেলেন, এইরকম আরো কিছু মারা গেছেন। ওনার প্ল্যান ডি হচ্ছে ডেথ, অর্থাৎ এদের মৃত্যু ঘটিয়ে দাও। আমি চুরি করব, টাকা নিয়ে চলে যাব দুবাইতে, এদের মরে মরুক। একজন আদিবাসী যুবক, তার মৃত্যুর কারণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং প্ল্যান ই হচ্ছে এসকেপ। উনি এখন এখান থেকে মুক্তি পেতে চাইছেন। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য নানা রকম মিথ্যে কথা বলে উনি এইসব মিথ্যা পরীক্ষা নিয়ে এই সমস্ত এদের বিভ্রান্ত করছেন এবং চেষ্টা করছেন যে কি করে অযোগ্যদের বাঁচানো। এইগুলোই হচ্ছে ওনার প্ল্যান ABCD এর অর্থ। এটা রাজ্যবাসী ধরে ফেলেছে। আমরা প্রথম থেকেই বলছিলাম যে মুখ্যমন্ত্রী কাউকে বাঁচাতে পারবে না এবং রিভিউয়ের জন্য যেটা দরকার ছিল যে প্রকৃত যোগ্য যারা তাদের তালিকাটা তুলে দেওয়া, সেটা তুলে দিলেই হচ্ছে। এবং সিবিআইও তাদের তাদের ওপরে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দিত যে যে তার মামলা সুমন বিশ্বাস করেছিল, তাহলেও এই যোগ্য শিক্ষকরা 15-16 হাজার শিক্ষক শিক্ষাকর্মী এরা বেঁচে যেতেন। কিন্তু সেদিক থেকে সুপ্রিম কোর্টই হোক, সিবিআই হোক এবং রাজ্য সরকারই হোক, তারা কেউই এদের প্রতি কোনো সুবিচার দেখালেন না।